ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না এমন গ্যারান্টি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সংবাদ মাধ্যমগুলোতে ট্রাম্পের এমন দাবির প্রতিফলন পাওয়া যায়নি। তেহরান বলছে দেশটির যে $1200 কোটি ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে তেহরান। এরই মধ্যে ইরানের গোরুক ও কেশম শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা জানিয়েছে গত সপ্তাহান্তে ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে দেশটির রাডার সহ ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন MQ-1 ড্রোনের কার্যক্রম বন্ধ করে দেয়া সহ ইরানের আগ্রাসী পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সেন্টকম। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একমুখী হামলার জন্য ব্যবহৃত 2টি ড্রোন ধ্বংস করেছে। এগুলো আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজের জন্য স্পষ্ট হুমকি ছিল। এর আগে রবিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করে তারা যুক্তরাষ্ট্রে একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। তাদের দাবি, ইরানের সিরিক দ্বীপে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এমন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারা। অন্যদিকে কুয়েত জানায় দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। চলমান এই সংঘাতের মধ্যে চলছে তেহরান ও ওয়াশিংটনের শান্তি আলোচনা। ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি তেহরানের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েছেন যে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। তবে ইরানের গণমাধ্যমগুলোতে ট্রাম্পের এমন দাবির প্রতিফলন দেখা যায়নি। ইরানের গণমাধ্যম জানিয়েছে দেশটির যে $1200 কোটি ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। আরও বলা হয়েছে ইরানের 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ যে ধ্বংস করা হবে বলে দাবি করছেন ট্রাম্প সেটিও ভিত্তিহীন। এছাড়া ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সক্ষমতা এবং সংকল্প মূল্যায়নের ক্ষেত্রে তেহরানের শত্রুদের কৌশল ভুল ছিল বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর এক শীর্ষ কমান্ডার। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর রাজনৈতিক বিষয়ক ডেপুটি ইয়াদুল্লাহ জাভানি বলেন, শত্রুরা ধরে নিয়েছিল ইরানি জাতির ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে খুব দ্রুত বিজয় লাভ করা যাবে। কিন্তু শত্রুদের সব লক্ষ্য ব্যর্থ হওয়ায় আঞ্চলিক সমীকরণ এখন ইরানের অনুকূলে চলে এসেছে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন 2টি পথের একটি বেছে নিতে হবে। হয় তাদের ইরানি জনগণের অধিকার ও শর্তাবলী মেনে নিতে হবে, না হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে জানুয়ারির আন্দোলনে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 2 ব্যক্তি হলেন মেহরদাদ মোহাম্মাদিনিয়া এবং আশকান মালিকি। জানুয়ারিতে সংগঠিত সরকার বিরোধী বিক্ষোভের সময় তারা রাজধানী তেহরানের গিশা এলাকার জাফারি মসজিদে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ আনা হয়। কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা একটি মসজিদে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িত ছিলেন। এসব অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরে ইরানের সর্বোচ্চ আদালত ওই রায় বহাল রাখে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মিজান। ইরানের সাথে যুদ্ধবিরতি ও নতুন সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পথে, তখন আরও কঠোর শর্ত সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়ে তেহরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং জব্দকৃত সম্পদ অবমুক্তির প্রশ্নে আপোষহীন অবস্থানে রয়েছেন ট্রাম্প। ফলে চুক্তি নিয়ে আশাবাদ থাকলেও শেষ মুহূর্তে নতুন করে শুরু হয়েছে দর কষাকষি। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বির হোসেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থামাতে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছিল, ঠিক তখনই নতুন শর্ত সামনে এনে আলোচনাকে আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের খসড়া সংশোধন করে তেহরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও জব্দকৃত সম্পদ অবমুক্তির বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের কাছে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়েছে। যদিও পরিবর্তিত শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে এমন কিছু ধারা নিয়ে আপত্তি তুলেছেন ট্রাম্প। মূলত 2015 সালের পরমাণু চুক্তির সময়ও একই ধরনের সমালোচনা করেছিলেন তিনি। এবারও তার অবস্থান পরিষ্কার, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। মার্কিন সূত্রগুলো বলছে দুই দেশ নীতিগতভাবে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল এবং খসড়াটি শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠকের পরও তিনি চূড়ান্ত সম্মতি দেননি, বরং নতুন শর্ত যুক্ত করে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে চেয়েছেন। বিশ্লেষকদের মতে এই সংশোধিত প্রস্তাবের লক্ষ্য হল ইরানকে এমন একটি কাঠামো মেনে নিতে বাধ্য করা যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থকে আরও বেশি সুরক্ষা দেবে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার বিষয়টিও ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এদিকে এক্সিওস জানিয়েছে ট্রাম্প এখনও চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদী, তবে ইরানের পারমাণবিক উপকরণ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আরও কঠোর নিশ্চয়তা চান তিনি। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা আরও কয়েকদিন চলতে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা আশা করছেন আগামী সপ্তাহের শুরুতেই আলোচনায় কিছু অগ্রগতি দেখা যেতে পারে। তবে চুক্তির চূড়ান্ত হবে কিনা তা এখন অনেকটাই নির্ভর করছে তেহরানের প্রতিক্রিয়া এবং ট্রাম্পের শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না লেবাননে ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে একদিনেই হামলায় অন্তত 12 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। একই সাথে নতুন করে ঘরবাড়ি ছাড়ার নির্দেশে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো মানুষ। ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই লেবাননে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহকে টার্গেট করার কথা বলা হলেও ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। যুদ্ধবিরতি উপেক্ষা করে আইডিএফের হামলায় রবিবারও প্রাণ হারান বেশ কয়েকজন। দিনের শুরু থেকে একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে টায়ার সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা। আল আব্বাসি শহরে একটি হামলায় নিহত হন 4 জন। আল জাহরানিতে 6 দফা হামলায় প্রাণ হারান আরও 8 জন। আহত হন নারী ও শিশু সহ অন্তত 19 জন। এদিন দেশটির 36টি পৃথক জায়গায় হামলা চালায় আইডিএফ। জেদেইদেত আনসার এলাকায় একটি হামলায় আহত হয় 2 শিশু সহ 3 জন। ওদেইসিতে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আহত হন আরও 3 জন। এমনকি টায়ারের হিরাম হাসপাতালের কাছেও চালানো হয় হামলা। এতে আহত হন চিকিৎসক ও নার্স সহ 13 স্বাস্থ্যকর্মী। হামলার জবাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে দক্ষিণ লেবাননের আকাশে উঠতে থাকা ইসরায়েলি হারমিস 450 ড্রোনও ভূপাতিত করেছে তারা। এদিকে টায়ার শহরের 80,000-এর বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে উত্তরাঞ্চলে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। আতঙ্ক নিয়ে লেবানিজরা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে লেবানন সরকারও। মার্চের 2 তারিখ থেকে আইডিএফের চালানো হামলায় লেবাননের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 3,400। এদিকে লেবাননের সংঘাত নিরসনে প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে আলাদাভাবে আলাপ করেছেন লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে। আরাফাত ইসলাম, ৭১। যুদ্ধবিরতিতেও লেবাননের আরও গভীরে প্রবেশ করে একের পর এক এলাকা দখল করছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিওফোর্ট দুর্গ সহ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, লেবাননে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। একই সাথে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইসরায়েলকে লেবাননের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, চলমান এই উত্তেজনা কূটনৈতিক সমাধানের পথকে বাধাগ্রস্ত করছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলো ইসরায়েলের অগ্রযাত্রাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে সব পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন। বর্তমানে লেবাননের প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘিরে বিক্ষোভ, হামলা ও গ্রেপ্তারের ঘটনা যেন থামছেই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার একদিন পরই হুগলির চণ্ডীতলায় হামলার শিকার হন তৃণমূলের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি। চণ্ডীতলায় একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান। উদ্ধার হয়েছে নগদ অর্থ, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। নদিয়ায় ত্রাণ সামগ্রী মজুদের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক পৌর চেয়ারম্যান। অন্যদিকে বিক্ষোভের মুখে পড়েছেন আরও কয়েকজন নেতা। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব ঘটনা ঘটানো হচ্ছে। তবে বিজেপির দাবি, দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভই এখন রাস্তায় প্রকাশ পাচ্ছে। অনলাইনের জনপ্রিয়তা থেকে মূলধারার রাজনীতিতে আসা নিয়ে এবার চ্যালেঞ্জের মুখে ককরোচ জনতা পার্টি। তরুণদের ক্ষোভ ও হতাশার প্রতিফলন হিসেবে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি এরই মধ্যে অর্জন করেছে কয়েক কোটি অনুসারী। তবে ডিজিটাল সমর্থন থেকেই কি বাস্তব রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারবে দলটি? এ নিয়ে চলছে নানা আলোচনা। দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্ট। ককরোচ জনতা পার্টি বা সিজেপি ভারতের তরুণদের ক্ষোভ, হতাশা আর বেকারত্বের বাস্তবতাকে তুলে ধরে মাত্র কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি অনুসারীর কাছে কুড়িয়ে নিয়েছে জনপ্রিয়তা। শুরু থেকেই এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তোলপাড়। দীর্ঘদিনের বেকারত্ব, চাকরির পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের মধ্যে যে হতাশা তৈরি করেছে, তা থেকেই উত্থান ককরোচ জনতা পার্টির। তবে এবার প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি অনলাইন ট্রেন্ড, নাকি ভারতের তরুণদের দীর্ঘদিনের অসন্তোষ বহিঃপ্রকাশকে নেতৃত্ব দেওয়া দলটি বয়ে আনবে কোনো বাস্তব ফলাফল? বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশন নিয়ে পড়ালেখা করা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে এই সংগঠনের প্রতিষ্ঠাতা জানান ককরোচ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাব। আমি ভারতে ফিরে গিয়ে আন্দোলনকে আরো শক্তিশালী করব, যাতে সরকারের জবাবদিহি নিশ্চিত করা যায় এবং দেশের রাজনৈতিক আলোচনায় পরিবর্তন আনা যায়। ভারতের জেনজি প্রজন্ম দেশের সবচেয়ে বড় জনশক্তি, কিন্তু কর্মসংস্থান সংকট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো ঘিরে বিতর্কের কারণে এই প্রজন্মের একটি বড় অংশ ক্রমেই হতাশ হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই বাস্তবতাই নতুন ধরনের প্রতিবাদের জন্য জায়গা তৈরি করেছে। তবে অনলাইনের জনপ্রিয়তা আর রাজনৈতিক বাস্তবতা এক নয়। আন্দোলনকে টেকসই করতে হলে প্রয়োজন সংগঠন, নেতৃত্ব এবং মাঠ পর্যায়ের উপস্থিতি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন থাকলেও রাজনৈতিক পরিবর্তনের জন্য জনসম্পৃক্ততা অপরিহার্য। শুধু অনলাইনে আন্দোলন করে বড় রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয়। মানুষকে মাঠে নামাতে হবে, তবে সেটি হতে হবে পরিকল্পিত ও সতর্কভাবে। তরুণদের এই ডিজিটাল ক্ষোভ কি বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেবে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে? এ নিয়েই চলছে নানা জল্পনা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত 55 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় সময় রোববার দুপুরে চীনা সীমান্তের কাছাকাছি নামখাম টাউনশিপের কাউংতাত গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে 25 জন নারী ও 30 জন পুরুষ রয়েছেন। শিশুদেরও প্রাণহানির খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আকাশে দেখা যায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী। খনি ও পাথর তোলার কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় পুরো একটি পাড়া। দুর্ঘটনার আসল কারণ খুঁজতে তদন্ত চালানো হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মালয়েশিয়া শাখা। রবিবার রাজধানী কুয়ালালামপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে জাসাস, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী দর্শনের বিকাশ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কাগজ কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণের পর নিখোঁজ থাকা 9 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়ালো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার সকালে লংভিউ শহরের নিপ্পন ডাইনা ওয়েভ প্যাকেজিং কোম্পানিতে হোয়াইট লিকার রাসায়নিক পদার্থ ভর্তি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ প্রথমে এই ঘটনায় শ্রমিকদের 1 জন নিহত এবং 9 জন আহত হওয়ার খবর জানায়, কিন্তু পরে টানা কয়েকদিনের উদ্ধার অভিযান শেষে নিখোঁজ আরও 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানায়, ট্যাঙ্কটিতে প্রায় 9 লাখ গ্যালন হোয়াইট লিকার ছিল। আর এই রাসায়নিকের কিছু অংশ পাশের কলম্বিয়া নদীতে মিশে গেছে বলেও নিশ্চিত করে। যদিও স্থানীয় বাতাস বা পানীয় জলের গুণমানে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ালো নির্বাচন। আগামী 21 জুনের দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হবেন ডানপন্থী স্বতন্ত্র প্রার্থী অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েলা এবং বামপন্থী সিনেটর ইভান সেপেদা। রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন ডানপন্থী প্রার্থী এসপ্রিয়েলা। 99% বেশি ভোট গণনায় তিনি পেয়েছেন 43.74% ভোট। তবে সরাসরি বিজয়ের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় তাকে যেতে হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচনে। অন্যদিকে বামপন্থী হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী সিনেটর ইভান সেপেদা পেয়েছেন 40.90% ভোট। ফলে আগামী 21 জুনের রান অফ নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যেই হবে চূড়ান্ত লড়াই। শীতের আগমনী বার্তায় গোলাপি চাদরে ঢেকে গেছে বলিভিয়ার সান্টা ক্রুজ শহর। শহরের রাস্তা জুড়ে তবরচি গাছে ফুটেছে দৃষ্টিনন্দন গোলাপি ফুল। আর এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। দূর থেকে দেখলে মনে হবে কোনো দক্ষ শিল্পী ক্যানভাসে বুনেছেন গোলাপি রঙের আলপনা। ফুটপাত জুড়ে ঝরে পড়া গোলাপি পাপড়ির চাদর আর ডালে ডালে ফুটে থাকা হাজারো ফুল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দক্ষিণ কোরিয়ার দেশ বলিভিয়ার সান্টা ক্রুজ শহরের এই চোখ জুড়ানো দৃশ্য দেখতে এখন ভিড় করছেন শত শত মানুষ। দূর দেশ থেকে আসা পর্যটকরাও মুগ্ধ প্রকৃতির এই রূপে। তবরচি সত্যি ভীষণ সুন্দর একটি গাছ, চারদিকে এখন ফুল ফুটে আছে। আমার দেশ ব্রাজিলের সব অঞ্চলে এই গাছটি দেখা যায় না। এখানে এসে এই দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত। আমার খুব ভালো লাগছে, কারণ আমাদের কোচাবাম্বা অঞ্চলে এই গাছগুলো একদমই নেই। আমি এটি ভীষণ উপভোগ করছি। তবরচি মূলত সেইবাভুক্ত একটি উদ্ভিদ, যার বিশ্বজুড়ে 48টি প্রজাতি রয়েছে। এর মধ্যে কেবল বলিভিয়াতেই মেলে 8টি প্রজাতি। ফুল ছাড়াও এই গাছের মূল বৈশিষ্ট্য এর কাণ্ড। শুষ্ক মৌসুমে যখন অন্যান্য প্রাকৃতিক উৎস কমে যায়, তখন এই ফুলগুলোই হয়ে ওঠে পাখি ও মৌমাছির মতো পরাগায়নকারীদের প্রধান খাদ্য। বিদেশিরা যখনই এখানে আসেন, আমি দেখি তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। তাদের ভাষায় এই গাছগুলো তো দেখতে অবিকল জাপানের চেরি ফুলের মতো। জাপানের চেরি ব্লুজুমের চিরচেনা রূপকে মনে করিয়ে দেয়া এই তবরচি যেন সান্টা ক্রুজ শহরকে এনে দিয়েছে এক অনন্য পরিচয়। শীতের আগমনী বার্তায় কংক্রিটের শহরকে এক চিলতে স্বস্তি আর সতেজতা দিচ্ছে এই গোলাপি ক্যানভাস। অরিসুল ইসলাম, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।